আপনারা শুনছেন হরর স্টোরি উইথ চঞ্চল। কাল্পনিক ভূতের অসাধারণ সমস্ত কাহিনী। ভূত যখন কথা বলে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আবার একটা নতুন গল্প নিয়ে আপনার সামনে হাজির হলাম। ভূত যখন সুজন হয়। গল্পটি আশা করি আপনাদের ভালো লাগবে, তাই শেষ অবধি শোনার অনুরোধ রইল। সুজয়ের চিঠি পেলাম, সেলিকে যে হলদিয়ায় মেলা হচ্ছে, তোর হলদিয়া দেখার খুব ইচ্ছা বলেছিলিস। আমি নতুন ফ্ল্যাট কিনেছি, চিঠির ঠিকানায় চলে আয়, এলে ভীষণ খুশি হব। আর হ্যাঁ, কবে আসছিস জানালে আমি স্টেশনে তোর জন্য অপেক্ষা করব। নির্দিষ্ট দিনে হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠলাম। ট্রেন ঝিকঝিক শব্দে এগিয়ে চলেছে। রেল লাইনের দুধারে সবুজ গাছের সারি, কখনো ঝিলের জলে পানকৌড়ি ডুব সাঁতার কাটছে, আর মাঠে ঘুরে বেড়াচ্ছে গরুর পাল। মাঝে মাঝে মনে হচ্ছে মাঠের শেষে যেখানে আকাশ দিগন্ত রেখায় মিশেছে, সেখানে ট্রেন যাওয়ার জন্য ব্যস্ত। কিন্তু দিগন্ত রেখা লুকোচুরি খেলতে খেলতে সরে যাচ্ছে, যত এগিয়ে যাচ্ছে ট্রেন। ঝাঁকুনি দিয়ে ট্রেন হঠাৎ থামে। আমার দৃষ্টি পড়ে স্টেশনের দিকে। মহিষদল এই অঞ্চলের নাম। এখানে যে বিখ্যাত রথের মেলা হয় তা আমার জানা। কানে ভেসে আছে কিছু লোকের কোলাহল। যাত্রীদের কেউ কেউ বলছে নাকি ট্রেন অবরোধ করেছে কিছু লোকে। অবরোধ ওঠার পর ট্রেন হলদিয়া স্টেশনে পৌঁছলো বিকেল 5টার পরিবর্তে রাত্রি 10টায়। গাড়িতে তেমন লোকজনের ভিড় নেই। অল্প যে যাত্রীরা ছিল তারা ট্রেন থেকে নেমে যে যার পথে পা বাড়ালো। সুজয় যে অপেক্ষা করে চলে গেছে তা বুঝতে অসুবিধে হয়নি তাকে স্টেশনে না দেখে। স্টেশনের বাইরে রাস্তায় এসে দেখি রিক্সা বা অন্য কোনো গাড়িও নেই। রাত্রি বাড়ার সাথে সাথে এখানে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। হলদিয়া শহর ও জাহাজের সারির আলোর রোশনায় দূর থেকে দেখা যাচ্ছে। ভাবলাম কিছুটা হেঁটে এগিয়ে যাই, তারপর একটা ব্যবস্থা হয়তো হয়ে যাবে। স্টেশনের পরে বিস্তৃত মাঠের পর মাঠ, সারা আকাশ যেন একটা শুভ্র বকুল ফুলের মতো নক্ষত্রে ভরে গেছে। কলকাতা শহরে এত নিখুঁতভাবে আকাশকে দেখার সুযোগ আমার হয়নি, তাই বেশ ভালো লাগছিল এই নির্জন স্থানে অপরূপ আকাশকে রাতের অন্ধকারে দেখে। কয়েক পা এগিয়ে যেতেই দেখি একজন লোক আমার সামনে হাঁটছে একই রাস্তা ধরে। লোকটার মাথায় টুপি, পা পর্যন্ত কোটে শরীর মোড়া। শুনেছি এখানে অনেক বড় বড় কলকারখানা আছে, বিদেশিরাও এখানে কাজ করে। ভাবলাম কোনো বিদেশি হবে। আমি বললাম, শুনছেন, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের যে নতুন ফ্ল্যাট বাড়ি হয়েছে সেখানে পৌঁছতে হলে কোন রাস্তা ধরে যেতে হবে বলতে পারেন একটু? আমি সিগারেট ধরানো লাইটারটা জ্বালিয়ে পকেট থেকে সুজয়ের চিঠিটা বের করে লোকটির দিকে এগিয়ে দিই। লোকটি যেন মুহূর্তে কয়েক পা দূরে সরে গিয়ে বলে, সুজয় ফ্ল্যাট আমি চিনি, আসুন আসুন। চিঠি না দেখে কি করে সুজয়ের নাম জানলো লোকটি ভেবে বিস্মিত হই। আমি লোকটিকে অনুসরণ করি। হাঁটতে হাঁটতে দীর্ঘ পথ অতিক্রম করে সে একটা 4তলা বাড়ির খোলা দরজা দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। নিচতলার একটা ঘরের জানলা দিয়ে আলো এসে পড়েছে রাস্তায়। আমি ঘরের মধ্যে একজন লোককে চেয়ারে বসে থাকতে দেখলাম। তাকে বললাম, দাদা বলতে পারেন সুজয়বাবু কোথায় থাকেন? অপরিচিত ভদ্রলোক বলে, 4তলার 1 নম্বর ফ্ল্যাটে। আমি 4তলা সিঁড়িতে পা রাখতেই সুজয় এগিয়ে এসে সে আমাকে বুকে জড়িয়ে ধরে বলে, আরে তোর জন্য অপেক্ষা করে শেষ পর্যন্ত বাধ্য হলাম চলে আসতে। এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? আমি বললাম, কালো কোট পরা, মাথায় টুপি একজন ভদ্রলোক আমাকে এখানে পৌঁছে দিল। সুজয়ের হাসি মুখ হঠাৎ যেন শুকিয়ে গেল। হাসি মুখে এক কিশোরী সুজয়ের ফ্ল্যাটের দরজার সামনে বেরিয়ে এসে বলল, আমাকে চিনতে পেরেছো? আমি অবাক হয়ে বললাম, আপনি? সে বলল, মৈত্র।
আমাদের গ্রামের বাড়িতে যখন গেছিলে তখন আমি ফক পড়তাম, এখন শাড়ি পরেছি তাই চিনতে পারছো না। আমি চশমা নাকের ডগায় সরিয়ে এনে ভালো করে মেয়েটিকে দেখে বলি, তুমি সেই দুষ্টু মিষ্টি মেয়েটা যাকে 10 বছর আগে দেখেছিলাম। ভীষণ চকলেট খেতে, তাই না? মৈত্রেয়ী তার লাজুক চোখ দুটো দিয়ে আমার দিকে তির্যক দৃষ্টিতে তাকিয়ে ঘরের ভেতর চলে যায়। সুজয় বলে, মৈত্রী এখন কলেজ লেডি, এখান থেকে কলেজে যাতায়াত করে। আমার এই বিশাল ফ্ল্যাটে আমরা ভাই বোন ও একটি কাজের মেয়ে, মোট 3 জন থাকি। তোর থাকতে কোনো অসুবিধা হবে না আশা করি? আমি বলি, অসুবিধা এ কথা তুই ভাবছিস কেন? আচ্ছা, যে ভদ্রলোক আমাকে এখানে পৌঁছে দিল তাকে তুই চিনিস? যেভাবে তিনি আমাকে সাহায্য করেছেন, আমার উচিত তাকে ধন্যবাদ জানিয়ে আসা। সুজয় বলল, সেসব পরে হবে, এখন বরঞ্চ মুখ হাত ধুয়ে বিশ্রাম কর। মৈত্রেয়ীকে দেখি সে সোফায় বসে আছে অন্যমনস্কভাবে, তার চোখে জল। ওকে দেখে আমার যেন অবাক লাগে। পরের দিন সকালে আমার ঘুম ভাঙতে দেরি হলো। মৈত্রেয়ী চায়ের কাপ হাতে নিয়ে বিছানার কাছে হাজির। আমি বলি, গুড মর্নিং ম্যাডাম। মৈত্রেয়ী হাসতে হাসতে বলে, তুমি সেই আগের মতোই থেকে গেলে, একটুও পাল্টাওনি। মনে মনে ভাবলাম হয়তো বয়স বাড়ার সাথে সাথে তুমি গম্ভীর হয়ে গেছো। সুজয়ের ফ্ল্যাটের দরজার ফাঁক দিয়ে লক্ষ্য পড়ে ওদের ফ্ল্যাটের বিপরীত ফ্ল্যাটের দরজায় তালা ঝুলছে। আমি বলি, ওই ফ্ল্যাটে কেউ থাকে না? সুজয় এসে বলে, তুই তো প্রবালকে চিনতিস, আমরা যখন স্কুলে পড়তাম সে ছিল ফার্স্ট বয়। আমি বলি, চিনব না কেন? সে ছিল যেমন হাসি খুশি তেমন পরোপকারী। আমাদের স্কুল হোস্টেলে কারো শরীর খারাপ হলে তাকে সেবা করে সুস্থ করে তুলতো। শুনেছিলাম সে নাকি ম্যারিন ইঞ্জিনিয়ার পাস করে কোন জাহাজ কোম্পানিতে কাজ করত। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। প্রবালের ইচ্ছা ছিল আমরা সারা জীবন কাছে থাকি সুখে দুঃখে, তাই তালাবন্ধ যে ফ্ল্যাটটি দেখছিস সে ওটা কেনে। আমি জিজ্ঞেস করি, সে এখন কোথায়? মৈত্রেয়ী আমার ও সুজয়ের জন্য 2 প্লেট খাবার এনে বলে, টিফিনটা খেয়ে নাও। সুজয় অন্যমনস্ক হয়ে কি যেন ভাবতে থাকে। তার দৃষ্টি সেই বন্ধ ফ্ল্যাটের তালার দিকে। দীর্ঘদিন অব্যবহারের জন্য তালার উপর জমেছে ধুলো। একটা মাকড়সা এক বনের তালার উপর জাল বুনছে। আমি আবার বলি, সুজয়, প্রবাল কোথায় থাকে বলছিস না তো? ভোরের আলোয় প্রস্ফুটিত পদ্মের মতো মৈত্রীর মুখের হাসি যেন কোনো জাদুর মন্ত্র বলে অদৃশ্য হয়ে গেল। সুজয় বলতে থাকে, প্রবাল মৈত্রীকে খুব ভালোবাসত। যখন সে বিদেশে যেত, মৈত্রীর জন্য আনতো সুন্দর সুন্দর পোশাক। সে তাকে এনে দিয়েছে ক্যামেরা, রেডিও এবং আরো কত রকমের বিদেশি জিনিস। সুজয় যখন এখানে থাকতো, ওর গল্প গুজবে বাড়িটাকে ভরিয়ে দিত। সেদিন সকাল থেকে আকাশটা বেশ গম্ভীর, ঝোড়ো হাওয়া ও তার সাথে মাঝে মাঝে বৃষ্টি পড়ছে। ওই দিন প্রবালের জাহাজ হলদিয়া থেকে হুগলি নদী হয়ে বঙ্গোপসাগর পাড়ি দেবে বিদেশে যাবার উদ্দেশ্যে। সে সকাল সকাল প্রস্তুত হয়ে বাড়ি থেকে 4টার সময় মৈত্রীর চোখে জল দেখে বলে, বোকা মেয়ে, কাঁদছো কেন? তোমাকে ছেড়ে আমার বাইরে থাকতে কষ্ট হয় না বুঝি? এবার ফিরে এলে আর তোমাকে ছেড়ে যাব না। আমি বলি বিস্ময়ে, তারপর? সুজয় বলে, সারা দিন লোডশেডিং। আমি ল্যাম্পের অস্পষ্ট আলোয় খোলা দরজার ধারে একটা কাঠের টুলের উপর বসে তাকিয়ে আছি দূরের দিকে। ঝোড়ো হাওয়ায় গাছপালাগুলো কি দারুণ দোল খাচ্ছে। প্রবালকে দেখলাম ধীরে ধীরে সিঁড়ি বেয়ে আমাদের ফ্ল্যাটের দিকে এগিয়ে আসছে। তার মাথায় টুপি, শরীর কালো কোটে মোড়া। ভাবলাম খারাপ আবহাওয়ার জন্য জাহাজের যাত্রা বাতিল হয়েছে। প্রবাল আমার থেকে কিছুটা দূরে থমকে দাঁড়ালো। মৈত্রেয়ী ওকে দেখে অভিমানের সুরে বলল, ঠিক হয়েছে, তোমার যা বন্ধ হয়েছে ঠিক হয়েছে। প্রবালের মুখে কোনো কথা নেই। আমি বললাম, কথা বলছিস না? জাহাজ ছাড়েনি? তোর কি হয়েছে? মৈত্রেয়ী বলল, প্রবালদা, কথা বলবে না তো? তোমার সাথে আড়ি। আমি সামনে এগিয়ে গিয়ে প্রবালের কোটটা ধরে হ্যাঁচকা টান দিয়ে বললাম, ঘরের মধ্যে চল। সে আমার দিকে ফিরে দাঁড়ালো। যে কি বিভৎস তার রূপ! তার চোখ দুটো যেন কেউ উপড়ে নিয়েছে, দাঁতগুলো বেরিয়ে এসেছে মুখের থেকে, হাতের আঙুলে বড় বড় নখ, নাড়ি বুড়িয়ে ঝুলছে শরীর থেকে। তার চোখের কোটর থেকে গড়িয়ে পড়ছে ফোঁটা ফোঁটা রক্ত, ঠিক যেমন গড়িয়ে পড়ে চোখের জল।
এরপর আমার আর কিছুই মনে নেই। মাঝরাতে আমার যখন জ্ঞান ফিরল, তাকিয়ে দেখি ফ্ল্যাটের সমস্ত লোক এই ঘরে ভিড় করে অপেক্ষা করছে। প্রবালের জাহাজ কোম্পানি থেকে খবর এসেছে বঙ্গোপসাগরে জাহাজ পাড়ি দেওয়ার আগে কিছু সময়ের জন্য নোঙর করে। প্রবাল ও তোর এক বন্ধু লাইভ বোটে চেপে হিজলির মসনদি আলাই অর্থাৎ বাবা সাহেবের দরগায় পুজো দেওয়ার জন্য ডাঙার দিকে যাচ্ছিল। এই পুজো দেওয়ায় এখানে রীতি, যে কোনো জাহাজ যাত্রার আগে তাই করে থাকে, কিন্তু লাইভ বোট ও দুই যাত্রী নদীর জলে তলিয়ে যায়, তাদের কোনো হদিস পাওয়া যায়নি। আমি বুঝতে পারি প্রবাল আর বেঁচে নেই, তাই তার প্রেতাত্মা আমাদের সাথে দেখা করতে এসেছে। এই ঘটনার পরে প্রায় 2 বছর কেটে গেল, কিন্তু প্রবালের অস্পষ্ট শরীরকে ঘোরাফেরা করতে মাঝে মাঝে দেখি বন্ধ ফ্ল্যাটের সামনে। সে মৈত্রেয়ীকে এত বেশি আপন করে নিয়েছিল যে মরার পরেও তাকে ভুলতে পারছে না, তাই তাকে ছেড়ে যেতে পারছে না। আসলে সে যে সুজন ভূত, আমাদের মঙ্গল চায়। কাল যখন আমি তোকে না পৌঁছতে দেখে নিরাশ হয়ে ফিরে এলাম, তখন তোর যাতে কোনো অসুবিধা না হয় তাই তোকে সঙ্গে করে পৌঁছে দিল আমাদের এই ফ্ল্যাটে। তাকিয়ে দেখি মৈত্রেয়ী জানালার রেলিং ধরে তাকিয়ে আছে উদাসভাবে, তার দুটি দৃষ্টি ঝাপসা, সুজার চোখেও জল। আমি নিজেকে ঠিক রাখতে পারিনি। দুঃখে ও আবেগে মৈত্রেয়ীকে বলি, দুঃখ করো না, আমিও তোমার এক দাদা, তোমাকে খুব ভালোবাসি। এক ঝাপটা ঝোড়ো হাওয়ায় হঠাৎ ঘরের মধ্য থেকে জানালা দিয়ে বাইরের দিকে চলে গেল। আশা করি আপনাদের গল্পটি ভালো লাগবে। আমার পাশে থাকুন, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।